ল্যাভেন্ডার রঙের হ্যারিয়ার গাড়িটা মাত্রই মৃধা নিবাসের পেছনের পকেট গেটের সামনে এসে থামল। তখন আকাশের মেঘগুলো আরও ঘনীভূত হয়ে মিশুলধারে বৃষ্টি নামিয়ে দিচ্ছিল। গাড়ির হুইলশিটের ওপর বৃষ্টি জল আছড়ে পড়ার শব্দটা এক অদ্ভুত চিরচিৎকারের মতো শোনাচ্ছিল। অডি সিট বেল্টটা খুলে নিজের ডার্ক ব্লু রঙের লং স্ল্যাকটা গায়ে ভালো করে জড়িয়ে দিল। ওর মনের ভেতর তখনও লেকের ধারে সেই দৃশ্যটা তীরের মতো বিচ্ছিল। দেশে নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ও সেই তথাকথিত স্বামী আবরার সারিম মাঝরাতে একটা মেয়ের সাথে এইভাবে বৃষ্টিতে ভিজে লিপ্ত। ভাবতে অরির পুরো শরীর এক তীব্র ঘেন্না আর অপেক্ষার হিল্লোল বয়ে যাচ্ছিল। যে বা হাই তুলতে তুলতে বলল, চল দোষ, সাবধানে নাম, কাল সকালে আবার কোচিং আছে। তুইও সাবধানে বাড়ি যা বাদামণি, পেছনের পৌঁছানোর পর একটা টেক্সট করিস। অরে গাড়ির দরজা খুলে হালকা মেটালিক স্লাইন্ডেল জোড়া পায়ে গড়িয়ে দ্রুত পা ফেলে নিচে নামলো। যেবা গাড়ি ঘুরিয়ে চলে যাওয়ার জন্য ব্যাক সিটে গিয়েই দিতেই অরির পকেট গেটের পেছনে চাবিটা বের করলো। ঠিক তখনই পুরো করিডোরের নিয়ন লাইটগুলো একসঙ্গে জ্বলে উঠলো। অরি আর জেবা দুজনের মনে হলো একসাথে কোনো ভূত দেখার মতো চমকে উঠল। গেটের ঠিক ওপাশেই ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছেন স্বয়ং আরশিয়ান মৃধা। ওনার পরনে এখনও সেই কালো স্যুট, তবে গলার বাদাম বোতামটি কিছুটা হালকা। ওনার দীর্ঘ সুঠাম অবয়ব আর চোখের মণিতে থাকা সেই তীক্ষ্ণ দৃষ্টি এই মাঝরাতের অন্ধকারকে এক ভয়ালো গম্ভীর রূপ ধারণ করেছে। ওনার ডান হাতে থাকা দামি ঘড়িটার দিকে উনি একবার তাকালেন, তারপর অত্যন্ত ধীর লয়ে চোখ জোড়া তুলে তাকালেন অরিয়ার জেবার দিকে। ওনার এই শান্ত অথচ থমথমে চাউনি দেখে যেবার মনে হলো গাড়ির স্টিয়ারিং হুইলটা ওর হাত থেকে ফসকে যাবে। ভয় হলো করি যায়, আত্মা লিভার যেন একটা নেই, বুকের ভেতরে শুকিয়ে গেছে। ও ভালো করেই জানি এই ব্যাটার এতটা ইশারা পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি থমকে যেতে পারে। আর সেখানে ওনার এই ঘরের মেয়েকে নিয়ে বেচারি মাঝরাতে ফুচকা খেতে গেছে। গাড়ি পার্ক করো যেবা, আর দুজনে ভিতরে আসো। আরশের মেয়েদের কণ্ঠস্বর মোটেও চড়া ছিল না, কিন্তু সেই নিচু ও গম্ভীর কণ্ঠস্বর এমন এক শান্ত তুফান লুকিয়েছিল যা যে কোনো অপরাধীর রক্ত হিম করে দেওয়ার জন্যই যথেষ্ট। উনি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে গড়গড়ে পায়ে ভেতরের বিশাল ড্রয়িং রুমের ভেতরে চলে গেলেন। অরি মাথা নিচু করে রইল। ওর ফর্সা কাল দুটো আবারও ভয়ে আর অপরাধে চুন হয়ে গেল। যে বা কোনো মতে গাড়িটা ভেতরে ঢুকিয়ে লক করে কাঁপতে কাঁপতে অরির সামনে এসে দাঁড়ালো। যেবা ফিসফিস করে বলল, অরে রে, আজ আমাদের কপালে কেমিস্ট্রির অ্যাসিডের টেস্ট নিশ্চিত। তোর বাপের এই শান্ত লোকটা আমার মোটেও ভালো ঠেকছে না। চুপ কর বাদামণি, সব তো তোর এই নাগা ফুচকার জন্য হয়েছে। অরি দাঁতে দাঁত চেপে উত্তর দিয়ে ভেতর দিকে পা বাড়ালো। মৃধা নিবাসের রাজকীয় ড্রয়িং রুমের পরিবেশটা তখন পুরোপুরি স্তব্ধ। আরশের মৃধা সোফায় হেলান দিয়ে বসে আছেন। ওনার চশমাটা টেবিলের উপর রাখা, আর ডান হাতের আঙুলগুলো সোফার হাতলে এক নির্দিষ্ট ছন্দে মৃদু শব্দ করছে। এই শব্দের প্রতিটি টোকা যেন জেবার বুকের স্পন্দনকে দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছিল। জেবা হলো আরশের মৃধার বন্ধু এবং ওনার দীর্ঘদিনের বিজনেস পার্টনার সোলেমান শেখের একমাত্র মেয়ে। সেই সূত্রে আরশের মৃধা জেবাকে নিজের মেয়ের মতো স্নেহ করেন, কিন্তু ওনার শাসনের জায়গাটা সবসময় আলাদা। অরিয়ার জেবার সোফার সামনে এসে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অরির পিঠ সবার লম্বা সিল্কের চুলগুলো বৃষ্টির ছাদে কিছুটা ভিজে কপালে লেপটে আছে, যার রিডিং গ্লাসের আড়ালে ওর চোখ দুটোকে আরও বেশি অসহায় করে দেখাচ্ছিল। সময়টা কত হলো আদ্রিজা? আরশের মৃধা এবার ঘড়ির দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো। ওনার গলার গাম্ভীর্য ড্রয়িং রুমের দেওয়াল প্রতিধ্বনিত তুলল। বাবা, রাত 1:45। অরি কোনো মতো থুথু গিলে বলল, 1:45? আরশের মৃধা পুনরায় বললেন। এবার ওনার তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে পড়ল জেবার ওপর। মেয়ে হয়ে তুমি এতটুকু কাণ্ডজ্ঞানহীন কি করে হও জেবা? তুমি জানো এই শহরের মাঝরাতে পরিস্থিতি কেমন? সিকিউরিটি প্রোটোকল ভেঙে তোমরা দুইজন স্রেফ নিজেদের খেলার খুশিতে বাইরে বেরিয়ে ঘুরে বেড়াচ্ছ। আঙ্কেল, আসলে এটা অর্ডার কোনো দেশ নেই। আমার ফুচকা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল তো তাই। জেবা ভয়ে তোতলাতে লাগলো। আরশের মৃধার সামনে দাঁড়িয়ে ওর মুখ থেকে সকল কথা গায়েব হয়ে যায়। এক ঝাঁক ভয়ে এসে হানা দেয় সেখানে। ফুচকা? আরশের মৃধার ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রুপের হাসি ফুটে উঠল, যা পরক্ষণে এক কঠোর গাম্ভীর্যের রূপ নিল। আজকে থেকে ঠিক 10 দিন পর তোমাদের এইচএসসি পরীক্ষা, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর একটা।
যেখানে 24 ঘন্টা বইয়ের পাতায় মন দেওয়ার কথা, সেখানে তোমরা মাঝরাতে ফুচকার উৎসব করছো। আর যে যা, আমি কি তোমার পড়াশোনার পরিশেষে কোনো খামতি রেখেছি? না বাবা। অরির চোখের কোণটা ভিজে উঠল। 5 বছরের মানুষটা তাকে মায়ের মমতার বাবার শাসন দিয়ে আগলে রেখেছে। ওনার এই ক্ষোভ অরিকে ভেতরে ভেতরে দগ্ধ করছিল। তাহলে এই অবহেলা কেন? মনে রাখবে, তোমার স্বপ্ন পূরণ করা তোমার একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এসব সস্তা বিনোদন তোমার জন্য নয়। আরশের মৃধা সোফা থেকে উঠে দাঁড়ালেন। ওনার কালো শুটের অবয়বটা 2 মেয়ের সামনে যেন এক বিশাল পাহাড়ের মতো দেখালো। উনি কিছুক্ষণ ওদের দিকে তীব্র দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল, যেন ওনার ভেতরে সে কড়া প্রশাসন পুরো পরিস্থিতিকে মেপে নিচ্ছে। এরপর উনি ঘড়ির দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত গলায় বলল, জেবা, আজকে রাতে তোমার আর নিজেদের বাসায় ফেরার দরকার নেই। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর রাস্তাঘাটের অবস্থা ভালো না। সলমানকে আমি অলরেডি কনফার্ম করেছি যে তুমি আজ মৃধা নিবাসে আছো। অর্ডার রুমে যাও, আর বাকি রাতটুকু নষ্ট না করে যদি পারো বই খোলো, নয়তো ঘুমাও। কথাটা শেষ করে আরশের মৃধা আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। উনি ওনার দীর্ঘ এবং দৃঢ় পদক্ষেপে নিচে দোতলার বেডরুমের দিকে চলে গেলেন। উনি চলে যেতেই জেবা একটা বিশাল দীর্ঘ নিঃশ্বাস ছেলে সোফার উপর ধপ করে বসে পড়ল। জেবা নিজের বুক ডোতে ডোতে বলল, উফ খোদা, আমার মনে হচ্ছিল আমার হার্টবিট বুঝি 180 পার হয়ে গেছে। তোর বাপের এই শান্ত তুফান সহ্য করার চেয়ে পুরুষের লাঠিচার্জ খাওয়া অনেক সহজ রে আরি। পরে আর কোনো কথা বলো না। ওর রিডিং গ্লাসটা খুলে টেবিলের ওপর রাখলো। এরপর একরাশ অবজ্ঞা নিয়ে জেবাকে টেনে নিয়ে গেল নিজের ঘরের দিকে। ওইদিকে ধানবন্ডি সেই কাদামাখা পিচের রাস্তায় যখন শারিম নমিকে রক্তাক্ত বিধ্বস্ত অবস্থায় ফেলে চলে যায়, নমি কোনো রকমে কাদা থেকে নিজের জর্জের শাড়িটা টেনে তুলে উঠে দাঁড়ায়। 2 হাত গাল শারিমের সেই চাবকের মতো 20টা থাপ্পড়ের আঘাতে লাল হয়ে ফুলে আছে। ঠোঁটের কোণ ফেটে অনবরত রক্ত গড়িয়ে পড়ছে, আর নাকটা দিয়ে ঝরঝর করে তাজা রক্ত পড়ছে। বৃষ্টির মাঝেই ল্যাংড়াতে ল্যাংড়াতে নিজের বাড়ির দিকে এগোতে থাকে। ব্যাঙের মতো অদ্ভুত গোঙানি শব্দ বের করছিল। শারিম, তুই আজ আমাকে মারলি, আমার ওপর তুই হাত তুলি, আমি দেখব তুই কতদিন ওই অহংকার নিয়ে বেঁচে থাকিস। নমি নিজের গাড়ির স্টিয়ারিং হুইলসে সজোরে থাপ্পড় মেরে চিৎকার করে বলল। সে অত্যন্ত দ্রুত গাড়িতে গতি বাড়িয়ে চলল বাবার আলিশান বাড়ির দিকে। নমির বাবা তৌফিক খান দেশের একজন প্রভাবশালী ব্যবসায়ী। শারিম, আহিল, সাদমান আর নমি এই 4জন সেই স্কুল লাইফ থেকে একসঙ্গে পড়াশোনা করছে এবং এক গভীর ফ্রেন্ড সার্কেল গড়ে তুলেছে। কিন্তু নমি যে শারিমের প্রতি এই 4 বছর ধরে এক বিপজ্জনক এবং অসুস্থ মানসিকতা লালন করে আসছে, তা কেউ কখনো আঁচ করতেও পারেনি। রুমে ঢুকে নমির আয়নার দিকে নিজের বিভৎস মুখটা দেখলো। ওর ভেতরের চোখের সেই ভালোবাসা উন্মাদনা এবার এক চূড়ান্ত জেদে পরিণত হলো। পরশু বিয়ে হওয়ার কথা ছিল দেশের আরেকজন বড় শিল্পপতি ছেলের সাথে, কিন্তু নমি এই মুহূর্তে সেই বিয়েটা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিল। সেই ড্রয়ার থেকে ফোনটা বের করলো। প্রায় রাত 1:30, বিন্দুমাত্র তোয়াক্কা না করে সরাসরি হবু বর তালহাকে ফোন দিল। ওপাশ থেকে ঘুম চালানো গলায় তালহা যখন ফোনটা ধরলো, নমি কোনো ভনিতা না করে অত্যন্ত কর্কশ করে চিৎকার করে বলল, হ্যালো, শোনো তালহা, আমি বিয়েটা করছি না। তোমার মতো একটা আনস্মার্ট আর থার্ড ক্লাস ছেলের সাথে পুরো জীবন কাটানোর চেয়ে আমার মরে যাওয়া ভালো। তোমার ব্যাপারে এই সস্তা টাকার দেমাক আমার সামনে দেখিও না। আজ থেকে তোমার সাথে আমার যে সম্পর্ক শেষ, বিয়েবাড়ি বন্ধ, সবাইকে বলে দাও। কি বলছো না? আমি মাঝরাতে সব কি ফালতু পাগলামি করছো? তাহলে উপাস থেকে কিছু বলতে চাইলো। শাট আপ, জাস্ট গো টু হেল। নমির ফোনের ওপাশ থেকে তালহা আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে খট করে কলটা কেটে দিল। সে ফোনটা বিছানায় ছুঁড়ে মেলে নিজের ফুলে ওঠা গালে হাত দিল। ব্যথায় ওর মুখটা কুকড়ে যাচ্ছিল, কিন্তু ওর মনে তখন একটাই চিন্তা, যেভাবে হোক শারিমকেও নিজের করে পেতেই হবে। এই চরের বদলা আর ভালোবাসার পূর্ণমিলন দিয়েই শারিমের কাছ থেকে আদায় করেই ছাড়বে সে। বনানীর এক অভিজাত শীততাপ নিয়ন্ত্রিত আন্ডারগ্রাউন্ড ক্লাবের একটা ভিআইপি লঞ্চে বসে আছে শিক্ষামন্ত্রী মৃধা আবরা শারিম। রাত তখন প্রায় 1:45। লাউন্ডের ভেতর হালকা নীল ও বেগুনি আলোয় আভা ওর সুঠাম চেহারার ওপর এক রহস্যময় ছায়া তৈরি করেছে। শারিমের সাদা শার্টের হাতা দুটো কোণে পর্যন্ত গোটানো, আর টাইটটা টেবিলের উপর পড়ে আছে। অত্যন্ত বিরক্ত এবং ক্রুদ্ধ ভঙ্গিতে গ্লাসে কড়া ড্রিঙ্ক ঢালছিল। ওর ফর্সা ও ধারালো চেয়ারের শিরাগুলো
এখনও রাগে কাঁপছে। নমির সেই নোংরা এবং জঘন্য আচরণ এই 32 বছরের নিস্তঙ্গ ক্যারিয়ারের সবথেকে বড় আঘাত ছিল তার। ঠিক তখনই লাউঞ্জের ভারী কাচে দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলো দুজন, আহিল এবং সাদমান। পেশায় আহিল ওর বাবার ব্যবসা সামলায়, আর সাদমান পেশায় দেশের অন্যতম নামকরা হাসপাতাল একজন তরুণ কার্ডিয়াক সার্জন। প্রচণ্ড শান্ত, বুদ্ধিদীপ্ত ছেলে। এরা দুজনই অত্যন্ত উচ্চবিত্ত পরিবারের সন্তান এবং সালিমের এক দীর্ঘস্থায়ী মেজাজ আর জেদকে খুব কাছ থেকে চেনে এরা। সালিম মাঝরাতে ওদের এখানে ডেকে পাঠিয়েছে শুনে ওরা বুঝে পড়েছিল কোনো একটা মারাত্মক ঝামেলা হয়েছে। কি রে সালিম, মিনিস্টার হওয়ার পর তো ভেবেছিলাম বেইলি রোডের সরকারি বাংলোতে আরাম করবি, মাঝরাতে এই ক্লাবে বসে দেবদাসের মতো ড্রিঙ্ক করার কি কারণ? আহিল সোফায় এসে বসতে বসতে একটু হালকা চালে বলল। সালিম কোনো উত্তর দিল না। সে এক চুমুকে গ্লাসের পুরো ড্রিঙ্কটা শেষ করে অত্যন্ত কর্কশ গলায় বলল, নমি পাগল হয়ে গেছে। হি ক্রসড হার লিমিট। নমি? ও আবার কি করলো? পরশু তোর বিয়ে। সাদমান ভ্রু কুচকে সালিমের দিকে তাকালো। সালিম আর কিছু গোপন রাখলো না। ধানমন্ডি লেকের ধারে নমি কিভাবে ওকে ডেকে এনে নিজের ভালোবাসার কথা বলেছে, বিয়ের ভাঙা নাটক করেছে এবং সর্বশেষে ওর গায়ে হাত দিয়ে জোর করে নোংরামি করার চেষ্টা করেছে, সব কিছু এক এক করে নিংড়ে বেরো দিল। তবে নমির যে পরপর 20টা কান ফাটা থাপ্পড় মেয়েটা রক্তাক্ত করে রাস্তায় ফেলে এসেছে, সে অংশটা শুনে আহিল আর সাদমান দুজনেই সবে স্তব্ধ হয়ে বসে গেল। হোয়াট? তুই নমিকে মেরেছিস? তা আবার ওভাবে রাস্তায়? আহিল প্রায় লাফিয়ে উঠল। সারিম, ও আমাদের স্কুল লাইফের ফ্রেন্ড। ও একজন দেশের মন্ত্রী হয়ে একটা মেয়ের ওপর এভাবে হাত তুললি? কেউ যদি দেখে ফেলে, মিডিয়াতে যদি স্ক্রোল করে, তাহলে তুই কি করবি ভেবেছিস? আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য মিডিয়া। সালিম টেবিলের ওপর সজোরে হাত চাপড়ে গর্জন করে বলল। ওর এই আকস্মিক রাগে লাউঞ্জের বারটেন্ডার দূর থেকে কেঁপে উঠল। কোনো মেয়ে যদি আমার আত্মসম্মানে আঘাত করে, আমার ইচ্ছের বিরুদ্ধে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, তাকে আমি ডাস্টবিনে ফেলে দিতেও দ্বিতীয়বার ভাববো না। শান্ত হ সালিম, মাথা ঠান্ডা কর। সালমান অত্যন্ত শান্ত গলায় সালিমের কাঁধে হাত রাখলো। এরপর ডাক্তার হিসেবেও মানুষের মনোতত্ত্ব বোঝে। নমির আচরণটা ডেফিনেটলি অন্যায় ছিল। ও এক ধরনের সাইকোলজিক্যাল অবসেসড হয়ে গেছে তোর ওপর। কিন্তু তুই যেভাবে রিয়্যাক্ট করেছিস তাতে হিতে বিপরীত হতে পারে। পরশুর বিয়েটা শান্তিমতো হলে তো হয়েই যায়। বিয়েও করবে না। ওর মতো নোংরা মেয়েকে কোনো ভদ্র পরিবারের ছেলে বিয়ে করতেও পারে না। সালিম একরাশ ঘৃণা নিয়ে বলল। আহিল আর সাদমান দুজনে সালিমের এই রূপ দেখে আর কোনো কথা বাড়াতে চাইছিল না। ঠিক তখনই আহিল পরিবেশটা কিছুটা হালকা করার জন্য গ্লাসে বরফ কুচি দিতে দিতে বলল, আচ্ছা সালিম, নমি তোকে বললো তোর লাইফে কোনো মেয়ে নেই। তুই তো আসলে এই নারীদের থেকে সবসময় 1 মাইল দূরে তো বজায় রাখিস। তোর এই 32 বছর জীবনে কি সত্যি কোনো মেয়ের তোর জন্য বুকের ভেতর স্পন্দন হয়নি? তুই কি সারা জীবনের এই ক্ষমতার কেরিয়ার নিয়ে কাটিয়ে দিবি? সালিম আবার একটা সিগারেট ধরালো। লাইটের নীলচে আলোয় ওর নিখুঁত ট্রিম করা দাড়ি আর ধারালো চোখের মণিতে এক গভীর বিষাদময় অন্ধকার ফুটে উঠল। সে সিগারেটের ধোঁয়াটা ওপরের দিকে ছেড়ে আরমোর একটি বিদ্রূপ হাসি হাসল। লাইফে মেয়ে থাকা বা না থাকার অধিকার তো আমার বাবা 5 বছর আগে আমার থেকে কেড়ে নিয়েছে। সালিম অত্যন্ত শীতল এবং গম্ভীর কণ্ঠে বলল, মানে? আঙ্কেল কি করেছে? সাদমান অবাক হয়ে জিজ্ঞেস করল। বন্ধুদের দিকে তাকিয়ে সালিম অত্যন্ত তীক্ষ্ণ গলায় বলল, বিগত 5 বছর ধরে আমি টেকনিক্যালি ম্যারিড। আই হ্যাভ আ ওয়াইফ। কি? আহিল আর সাদমান দুজনে একসঙ্গে সোফা থেকে প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা হলো। ওদের চোখ দুটো গোল গোল হয়ে গেল। তুই বিবাহিত? তা আবার 5 বছর থেকে? আর আমরা তোর বেস্ট ফ্রেন্ড হয়ে কিছু জানি না? আঙ্কেল তোর বিয়ে দিয়েছে? মজা করছিস নিশ্চয়ই। বিয়ে দেয়নি, জোর করে আমার ওপর একটা প্রহসন চাপিয়ে দিয়েছিল। সালিম দাঁতে দাঁত চেপে বলল। এরপর সালিম 5 বছর আগে সেই প্রত্যন্ত গ্রামের বিয়েবাড়ির ঘটনা, বাবার সেই রাজনৈতিক ব্ল্যাকমেল এবং ক্ষমতার শর্তের কথা সব কিছুই খুলে বলল। সালিম এত বছর ধরে যে সত্যিটা নিজের বুকের গভীরে পাথর চাপা দিয়ে রেখেছিল, যে বিয়েটার কথা আজও নিজের বন্ধুমহলের কাউকে জানেনি, সাজ জানিয়ে দিল। একটা 13 বছরের আজপাড়া গায়ের কচ্ছি বাচ্চা মেয়ে, ওর রূপে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী খুব পছন্দ হয়েছিল, তাই নিজের একমাত্র ছেলের গলায় সে উটকো ঝামেলাটা ঝুলিয়ে দিয়েছে। বিয়েতে বসে আমি একবারের জন্য ওই মেয়ের মুখ দেখিনি। বিয়ে শেষ করেই আমি ওখান থেকে চলে আসি।
সেদিন থেকে আজ পর্যন্ত আমি মৃধা নিবাসে পা রাখিনি, আর বাবার সাথে কোনো সম্পর্ক রাখিনি। আহিলা সাদমান কিছুটা বোকার মতো সারিমের দিকে চেয়ে রইল। ওরা সারিম আর ওর ব্যাক স্টোরি শুনে পুরোপুরি স্তব্ধ। তবে সাদমান শিকদার কিছুক্ষণ হিসাব কষে সারিমের দিকে তাকালো। সাদমানের চশমাটা ঠিক করতে করতে বলল, শোন সারিম, তুই বললি বিয়ের সময় মেয়েটার বয়স ছিল 13, রাইট? আর আজ 5 বছর কেটে গেছে। তার মানে সিরিয়ালি অনুযায়ী মেয়েটা এখন তোর থেকে 18 বছরের এক এখানে না কিছু ভুলভাল বানান লেখা আছে। আপনাদের হয়তো বুঝতে অনেকটাই অসুবিধা হয়, কারণ পর্বগুলো ভীষণ বড় আর বানানো প্রচুর পরিমাণে ভুল থাকে। আমি যতটা পারি ঠিক করে দেওয়ার চেষ্টা করি। হয়তো আমিও কোথাও ভুল পড়ি, আমার ভুলগুলো একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যে সমস্ত ভুল এখানে লেখা আছে তারপর আমাকে পড়তে হয়, সে সমস্ত ভুলগুলোকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর আজ 5 বছর কেটে গেছে, তার মানে সিরিয়াল অনুযায়ী মেয়েটা এখন 13 থেকে 18 বছরের প্রাপ্তবয়স্ক তরুণী। ও কিন্তু এখন আর সেই পিচ্ছি মেয়েটা নেই। সো হোয়াট, 18 হোক বা 80, আই জাস্ট ডোন্ট কেয়ার। সারিম অবজ্ঞা সুরে বলল, আরে তুই বুঝতে পারছিস না কেন? আহিল এবার একটু বাঁকা হাসি দিয়ে সালিমকে খোঁচা দিতে শুরু করলো। মেয়েটা এখন 18 বছরের এক যুবতী, স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরে থাকে। নিশ্চয়ই এতদিনে ওকে আঙ্কেল কোনো মডার্ন সোসাইটিতে বড় করছেন। তুই একবার দেখে নে ওকে, উটকো ঝামেলা ভাবছিস কেন? হয়তো এখন কোনো রূপসী পরী হয়ে বসে আছে তোর জন্য। সারিম কর্কশ গলায় ধমকে উঠল, রূপের দিমাগ আমার সামনে দেখাবি না আহিল। যে বিয়ের কোনো ভিত্তি আমার কাছে নেই, ওই মেয়েকে আমি নিজের জীবনের সবচেয়ে বড় ব্ল্যাক স্পট মনে করি। তার সাথে কোনো সম্পর্কের প্রশ্নই আসে না। আমি ওই মেয়ের মুখও দেখে নিজের সময় নষ্ট করতে চাই না। তাহলে ওই কাগজের বিয়েটা সারা জীবন টেনে নিয়ে বেড়াবি? সালমান জিজ্ঞেস করলো। তুই এখন দেশের শিক্ষামন্ত্রী, সামনে তোর অনেক বড় রাজনৈতিক ভবিষ্যৎ। এই গোপন বিয়ের কথা যদি কোনো অপোজিশন বা মিডিয়া জেনে যায়, তারা তোকে চাইল্ড ম্যারেজের দায়ে কাঠগড়ায় দাঁড় করাবে। তার চেয়ে ভালো, যেহেতু মেয়েটা এখন 18 বছর পার করেছে এবং আইনত প্রাপ্তবয়স্ক, তুই চাইলেই ওর সাথে কোনো প্রকার দেখা না করে সরাসরি ল অ্যান্ড ইয়ারের মাধ্যমে ডিভোর্স পেপার পাঠিয়ে এই ঝামেলা চুকিয়ে ফেলতে পারিস। আঙ্কেলের প্রতি তোর ক্ষোভ প্রকাশের সবচেয়ে বড় অস্ত্র আর কি হতে পারে বল? সাদমানের এই যুক্তিটা সালিমের মস্তিষ্কের কোষে কোষে কি আঘাত করলো। সে সিগারেটের শেষ অংশটা অ্যাস্ট্রেতে সজোরে চেপে নিভিয়ে দিল। ওর ধারালো চর শক্ত হয়ে উঠল। 5 বছর ধরে এই বিয়ের সুতোটা ছিঁড়তে চাচ্ছিল, কিন্তু মেয়েটা নাবালিগ থাকায় আইনটা কিছুতেই জটিলতা ছিল। আর সাদমানের কথায় বুঝতে পারলো এটাই ঠিক সময়। এই ডিভোর্স পেপারের হবে ওর বাবা আর শিরমিদের অহংকারের মুখে সালিমের দেওয়া সবচেয়ে বড় অপমান। ও প্রমাণ করে দেবে আর শিরমিদের ক্ষমতার জোর সালিমের জীবনের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারে না। ইউ আর রাইট সাদমান, সালিম অত্যন্ত ঠান্ডা গলায় বলল। সে তখনও ওর পকেট থেকে ফোনটা বের করলো। রাত তখন 2:30 ছুঁই। ও বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আলভিকে কল দিল। ফোনের উপাস থেকে আলভি ঘুম ঝরানো গলায় বলল, হ্যাঁ স্যার, কোনো জরুরি নির্দেশ? আলভি, কাল 9টার মধ্যে দেশের সবচেয়ে নামকরা ফ্যামিলি কোর্টের লয়ারকে আমার অফিসে ডাকবে। আরিয়া ইভরাত আদ্রিজা এই নামে একটা মিউচুয়াল ডিভোর্স পেপার রেডি করতে বলো। যত দ্রুত সম্ভব পেপার তৈরি করে মৃধা নিবাসের ঠিকানায় পাঠিয়ে দেবে। আই ওয়ান্ট দিস ডিভোর্স ডান উইদিন 3 উইকস। কোনো কমতি যেন না থাকে। সালিম অত্যন্ত কড়া এবং চূড়ান্ত গলায় আদেশ দিল। জি জি স্যার, আমি ব্যবস্থা করছি। আরবি উপাস থেকে ততস্থ হয়ে বলল। সারি ফোনটা কেটে টেবিলের উপর ছুঁড়ে মারল। ওর মনের ভেতরে সেই দীর্ঘ 5 বছরের ক্ষোভ আর আগ্নেয়গিরিটা যেন এই আদেশেই শান্ত হতে শুরু করলো। সে গ্লাসের শেষ ড্রিঙ্কটা মুখে তুলে মনে মনে হাসলো। তবেও জানতো না এই ডিভোর্স পেপার ওর জীবনের ডেস্টিনি বা ভাগ্যকে কতটা নির্মম এবং জটিল এক মনে দাঁড় করাতে চলেছে। যে 18 বছরের অরি কে ও না দেখেই ডিভোর্স দিচ্ছে, সে অরি ওর জীবনের সবচেয়ে বড় ইশকের ফানিহারের হয়ে উঠতে চলেছে। বাইরে বৃষ্টির বেগটা আকাশের দিকে কিছুটা কমলেও দুপুরের পর আর আকাশ ভেঙে ঝমঝমে বৃষ্টি শুরু হয়েছে। বসন্তের শেষের বৃষ্টি যেন থামতে চাইল না। বিধানিবাসে দোতলায় বিশাল স্টাডি রুমের ভেতরটা এখন পুরোপুরি থমথমে নিস্তব্ধ। ঘরের দেওয়ালে থাকা ডিজিট ভিনটেজ ঘড়িটার পেন্ডুলাম অনবরত টিকটিক শব্দ করে জানান দিচ্ছে যে সময় দ্রুত বয়ে যাচ্ছে।
আগামীকাল থেকে অরি আর জেবার এইচএসসি পরীক্ষা শুরু। প্রথম দিনই বাঙালির সবচেয়ে আতঙ্কের এবং একই সঙ্গে সহজ সাবজেক্টের বাংলার প্রথম পত্র। পরীক্ষার আগের এই শেষ রাতটা যে কোনো স্টুডেন্টের জন্যই এক মস্ত মানসিক যুদ্ধক্ষেত্র, বিশেষ করে অরির জন্য, কারণ তার মাথার ওপর রয়েছে আরশের মিধার আকাশচুম্বী প্রত্যাশা। অরি নিজের পড়ার টেবিলটাকে একদম ডুবে গেছে। টেবিল জুড়ে ছিঁড়িয়ে ছিটে রয়েছে বাংলার প্রথম পত্রের মূল বই, গাইড, টেস্ট পেপার, কপি, পরিচিত সব গাদা গাদা শিট, চাষার চক্ষু, বিলাসী বাইলনি দিনগুলো থেকে শুরু করে লাল সালু উপন্যাসের মজিদের কুট চাল সবকিছু ওর মগজে ঢুকানোর আপ্রাণ চেষ্টা করছে। অরির পরনে একটা আরামদায়ক হালকা গোলাপি রঙের শার্ট আর কালো রঙের ঢিলাঢালা প্লাজো, চুলে একটা সাধারণ ক্লিপ দিয়ে খোপা করা, যেখান থেকে কিছুটা অবাধ চুল বারবার ওর ফর্সা কপাল এসে পড়ছে। নাকের উপর চেপে বসা রিডিং গ্লাসটা ও বারবার আঙুল দিয়ে ওপরে ঠেলে দিচ্ছে। খাটনি কাকে বলে তা অরি গত 1 মাস ধরে হাড়ে হাড়ে টের পাচ্ছে। আরশের মৃধা ওনার মেয়েকে সেরা রেজাল্ট করাতে চান, আর অরিও ওনার সেই আস্থার মর্যাদা রাখতে গিয়ে দিন রাত এক করে দিয়েছে। ঠিক রাত 9:30টায় স্টাডি রুমের ভারী দরজার আলতো করে শব্দে খুলে গেল। অরি বই থেকে চোখ তুলে ভাবলো হয়তো বুয়া এসেছে, কিন্তু সুপরিচিত এক লঞ্চড চেরি পারফিউমের ছেড়ে সুবাসটা নাকে আসতেই ও মাথা তুলে তাকালো। দরজায় দাঁড়িয়ে রয়েছেন আরশের মৃধা। ওনার পরনে একটা ধবধবে সাদা শার্ট, যার হাত দুটো কোণে পর্যন্ত খুব নিখুঁতভাবে গোড়ানো। ওনার চামড়া সুঠাম অবয়বে এই সাধারণ সাদা শার্টটা অত্যন্ত অবিশ্বাসী সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। ওনার নিখুঁত করে ছাটা দাড়িতে সামান্য রূপালি আভা রাতে চকচক করছে। 2 হাতে 2টি সিরামেটিক মগ, যেখান থেকে ধোয়া ওঠা ব্ল্যাক কফির তীব্র সুবাস পুরো ঘরকে ছড়িয়ে দিয়েছে। বাবা, তুমি কেন কষ্ট করে আনতে গেলে? বুয়াকে বললেই তো হতো। অরি তড়িঘড়ি করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে চাইল। বসো। শান্ত হয়ে উঠতে হবে না। আরশের মৃধা অত্যন্ত ধীর এবং স্নেহমাখা পায়ে এগিয়ে আসে। ওনার গভীর কণ্ঠস্বরটা এখন আর অদ্ভুত পিতৃত্বের মমতায় নরম শোনাচ্ছিল। উনি একটা মগ অরি টেবিলের সামনের কোনায় রাখলেন। পরীক্ষার আগের রাতে ক্লান্তিটা আসাটা স্বাভাবিক। কফিটা খাও, মগটা সতেজ থাকবে। আর কোনো টেনশন করবে না, আমার মেয়ে অনেক পরিশ্রম করেছে, রেজাল্ট ভালো হতে বাধ্য। থ্যাংক ইউ বাবা। অনেক কফির মগটা হাতে নিয়ে আলতো হাসলো। ওনার সেই ছোট্ট ছোট্ট কেয়ারিং স্বভাবগুলো অরিকে সবসময় এক পরম নিরাপত্তা দেয়। এই মানুষটা বাইরে যত কঠিন আর শক্তই শাসন হোক না কেন, ঘরের ভেতরে ওনার মেয়ের জন্য উনি স্রেফ একজন সাধারণ দায়িত্বশীল বাবা। জেবা কোথায়? আরশের মৃধা চারপাশটা একটু দেখে নিয়ে ওনার গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন। অরি হালকা হেসে উত্তর দিল, ও একটু ওয়াশরুমে গেছে বাবা। ও তো সারাদিন লাল সারোর মসজিদকে গালি দিতে দিতেই পার করে দিল। বলছে মসজিদের জন্য নাকি ওর বাংলা পরীক্ষা খারাপ হবে। আরশের মৃধা নিজের কফির মগে একটু চুমুক দিয়ে অত্যন্ত সিরিয়াস ভঙ্গিতে বলল, জেবাকে একটু লাইনে আনা দরকার। সোলেমান আমাকে দায়িত্ব দিয়েছে এই কয়েকটা দিন ওকে চোখে চোখে রাখতে। আমি একটু পর আসছি। তোমাদের বাংলার কিছু গুরুত্বপূর্ণ উদ্দীপক আর সৃজনশীল প্রশ্নের প্যাটার্ন আমি নিজেই দেখিয়ে দেব। উনি ঘর থেকে বেরিয়ে যেতেই অরি কফির মগে চুমুক দিল। কড়া কফি স্বাদটা ওর সারাদিনের ক্লান্তি এক নিমিষে দূর করে দিল। মিনিট 10-এর মধ্যে আরশের মধ্যে একটা ডায়েরি আর কলম হাতে স্টাডি রুমে ফিরে এলেন। ততক্ষণে জেবাও ওয়াশরুম থেকে চলে এসেছে। জেবার পরনে একটা ঢিলেঢালা ওভার সাইজ নেভি ব্লু টি শার্ট আর কাপ রাফ জিন্স। ওনার সামনে আসতে জেবা আবার সেই ভেজা বিড়ালের মতো মুখ করে ভদ্র সেজে দাঁড়িয়ে রইল। সেদিন রাতের সেই শান্ত তুফানের বাড়ি এখনো ভুলতে পারেনি বেচারি। বসো তোমরা দুজনে। আরশের মৃধা টেবিলের উল্টো পাশের একটা বড় কাঠের চেয়ার টেনে বসলেন। ওনার সামনে এখন 2 পরীক্ষার্থী। উনি ওনার চশমাটা নাকের ডগায় ঠিক করে ডায়েরিটা খুললেন। আজকে আমি তোমাদের বাংলার প্রথম পত্রের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের রিভিশন নেব, বিশেষ করে নুরুল দিনের সারা জীবন আর মহাজাগতিক কিউরেটর থেকে প্রতি বছর যে ধরনের সৃজনশীল আসে সেগুলো কিভাবে লিখবে, ফুল মার্কস পাওয়া যাবে তা মন দিয়ে বোঝো। আরশের মৃধা পড়ানোর ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। উনি যখন কথা বলেন ওনার গলায় টোল পড়ে। গলায় টোল পড়ে না, গালে টোল পড়ে, তাই না?
ওনার হাতের জেস্ট স্টাফ সব কিছু একটা কড়া শিক্ষকের ভাব চলে আসে। উনি লক্ষ্মী মেয়েদের মতো খাতা কলম নিয়ে বাবার প্রতিটি আদেশ শুনতে লাগলো। ওর বাবা যেভাবে জটিল বিষয়গুলোকে সহজ করে বোঝাচ্ছেন, তাতে অরির পড়াটা আরও সহজ হয়ে যাচ্ছিল। কিন্তু বিপত্তিপাত জেবাকে নিয়ে। জেবা প্রথম 5টা মিনিট খুব মনোযোগ দিল। এখন সে খাতার পাতায় অনবরত কলম দিয়ে হিজিবিজি কাটছে। পড়াতে পড়াতে আরশির মিতা পুরোপুরি ডুবে গেলেন। উনি একটা কঠিন উদ্দীপকের ব্যাখ্যা দিচ্ছিলেন। দেখো, এখানে কবি যে শোষণের বিরুদ্ধে নুরুলদিনের ডাকছেন, ফুটিয়ে তুলছেন, তার সামান্য সাম্যবাদী একটি চেতনা গভীর মিল রয়েছে। অরি মন দিয়ে শুনছে, কিন্তু যেবার তখন সাম্যবাদ ছেড়ে সম্পূর্ণ একটা ট্র্যাকে চলে গেছে। ওনার এত কাছের দূরত্বে বসে থাকা জেবা হঠাৎ করে আরশির মিতাকে এক নতুন দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে শুরু করলো। ওনার পরনে সেই সাদা শার্টের কলার, ওনার সুঠাম চওড়া কাঁধ, আর ওনার সেই নিখুঁত ট্রিম করা দাড়ি। জেবার হাতের কলমটা দাঁড় করিয়ে কামড়াতে কামড়াতে ওনার দাঁড়িয়ে দিকে তাকিয়ে রইল। ও মনে মনে গুনতে শুরু করলো, 1 2 3 4। আব্বা, আঙ্কেলের দাড়ির শেপটা কিন্তু দারুণ। দেশের রাষ্ট্রমন্ত্রী না হয়ে উনি যদি নায়ক হতেন, তবে তো বলিউড টলিউড কাঁপিয়ে দিতেন। দাড়ি গোনা শেষ করে যেবার নজর গেল আরশির মিধার চুলে। ওনার ঘন কালো চুলের মাঝে কিছু কিছু পাকা চুল রূপারি সুতোর মতো জ্বলজ্বল করছে। যেবা একদম অবশ্য মস্তিষ্কে পরীক্ষার পড়া সম্পূর্ণ ভুলে গেল। ওনার মাথায় পাকা চুল খুলতে শুরু করলো। ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে আওড়াতে লাগলো, 5 10 15, ওই যে পাশের একটা, 17, বা পাশের এক গুচ্ছ। উফ, আঙ্কেলের মাথায় ঠিক বা পাশে 338টা পাকা চুল আছে। কিন্তু এই পাকা চুলেও ওনাকে বেস্ট হ্যান্ডসাম লাগছে। পড়াতে পড়াতে আরশির মিধার গলায় কিছুটা শুকিয়ে আসছিল। উনি টেবিলের ওপর রাখা নিজের কফির মগটা নিয়ে তাকাতে হাত বাড়ালো, কিন্তু ওনার কফির মগের ঠিক পাশেই জেবা নিজের কফির মগটা রেখেছিল। আরশির মিধা ভুলভাবে শুধু জেবার কফির মগটা তুলে নিলেন এবং বইয়ের পাতার দিকে তাকিয়ে থেকে এক চুমুক দিলেন। জেবা এই দৃশ্যটা দেখেও কিছু বলল না। ও শেপ চোখ দুটো গোল করে তাকিয়ে রইল। আরশির মিধা তখন লাল শাড়ি উপন্যাসের মূল ভাব নিচ্ছিলেন। উনি নিচে ডান হাতটা নিয়ে মাথার চুলগুলো পেছনের দিকে সরালেন এবং একটু ঝুঁকে অরের মাথার উপরের একটা পয়েন্ট লিখে দিতে লাগলেন। উনি যখন ঝুঁকে পড়লেন, ওনার মাথার তালুর ঠিক মাঝখানটা যেবার একদম চোখের সামনে চলে এলো। যেবার কলম কামড়ানো বন্ধ করে ওনার মাথার ঠিক মাঝখানটায় তাকালো। লাইটের করা আলোয় ও দেখলো ওনার ধবধবে সাদা শার্টের ঠিক ওপরে ওনার ঘন চুলের মাঝে কালোর মতন গোল একটা জিনিস চকচক করছে। যেবার মগজে তখন পরীক্ষা করে পড়া নেই, বাংলার কোনো উদ্দীপক নেই। ওনার মাথায় ওই কালো গোল জিনিসটা দেখে যেবার ব্যাকগ্রাউন্ড চিরচেনা বাঙালি মেয়েটি সবটা জেগে উঠলো। ওর মনে হলো মাথায় ওটা ওর বড় সাইজের একটা জ্যান্ত উকুন বসে আছে। এত বড় ভিআইপি মানুষের মাথায় উকুন, এটা তো জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই উকুন যদি ওনার মাথায় কামড়ায়, তবে তো ওনার মেজাজ খারাপ হবে। আর ওনার মেজাজ খারাপ হলে পুরো দেশের 12টা বেজে যাবে। না, দেশের নাগরিক হিসাবে এই উকুনটা ধ্বংস করা যেবার পরম দায়িত্ব। যেবা তখন সম্পূর্ণ সম্মোহিত মতো হয়ে গেছে। ও ভুলেও গেছে কার সামনে বসে আছে। ভুলে গেছে ওনার একটা ধমকে ওর কলিজা শুকিয়ে যায়। ও স্রেফ ওনার মাথায় সেই উকুনটাকে ধরার জন্য নিজের আসন থেকে কিছুটা ঝুঁকে পড়ল। আরশির মিধা তখনও মন দিয়ে লিখছিলেন, আদ্রেজা এই পয়েন্টটা কালকে ইনক্লুজ করব। ঠিক তখনই যেবার 1 সেকেন্ডও সময় নষ্ট না করে নিজের ডান হাতটা বাড়িয়ে সরান আরশির মিধার মাথার চুলগুলো খপ করে ধরে ফেলল। ওনার চুলের মুঠিটা এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরে অন্য হাতের 2 নখ দিয়ে সেই কালো জিনিসটাকে নিশানা করলো। ও ভাবলো এটাকে নখের চাপে এখনই কট করে ফুটে মারবে। যে ওনার চুলের মাঝখানে সেই কালো অংশটাকে নিজের 2 নখ দিয়ে সজোরে একটা তীব্র চিমটি কাটলো। ওরে বাবারে, উকুন পাইছি! যেবার জয়ের উল্লাসে চিৎকার করে উঠতে চাইল, কিন্তু চিমটি কাটার সাথে সাথেই যেবা বুঝতে পারলো জিনিসটা মোটেও নরম বা জ্যান্ত কোনো পোকা নয়। ওঠোর চামড়ার সাথে শক্তভাবে লেগে থাকে একটা জিনিস। আর ও যেভাবে সজোরে নখ দিয়ে চিমটি কেটে ধরেছে, তাতে আরশির মিতার মাথার চামড়া পায় উঠে আসা দশা হলো। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী আরশির মৃধার ব্যথার চোটে এক তীব্র চিৎকার করে উঠলেন। ওনার মতো একজন গম্ভীর আর শক্তিশালী মানুষ জীবনে কখনো এমন অতর্কিত আক্রমণের শিকার হয়নি। উনি ব্যথায় চোখ মুখ কুচকে ঝটকা মেরে যেবার হাত থেকে নিজের মাথাটা মুক্ত করে নিলেন। পুরো স্টাডি রুমে যেন এক মুহূর্তে যেন
টর্নেডো বয়ে গেল। অরি খাতা থেকে চোখ তুলে যা দেখলো তাতে ওর হাতের দামি জেল পেনটা মেঝেতে পড়ে গেল। ও হা করে চোখ দুটো চড়ক গাছ করে জেবার দিকে তাকিয়ে রইল। জেবা তখনও দুই নখের দিকে তাকিয়ে আছে। ও দেখলো ওনার চুলে কোনো উকুন নেই, বরং ওনার মাথার তালুর ঠিক মাঝখানে একটা বেশ বড় সড়ো কুচকুচে কালো তিল রয়েছে। যেবার আসলে ওনার সেই জগমগত কালো তিলটাকেই জ্যান্ত উকুন মনে করেছিল। সজোরে চিমটি কেটে উপড়ে ফেলার চেষ্টা করেছিল। জেবা! আশির মৃধা নিজের মাথার তালুতে হাত দিয়ে ব্যথায় ফিসফিস করে উঠলেন। ওনার ফর্সা কপালটা মুহূর্তে রাগে আর ব্যথায় লাল হয়ে উঠেছে। ওনার চোখের মণিতে সেই তীব্র রাগ আর বিস্ময় ফুটে উঠল। তা দেখে মনে হচ্ছিল উনি এখনই পুরো ঘরের এই কানফিট জারি করে দেবেন। যেটা ততক্ষণে বুঝতে পেরেছে কি ভয়ানক ঐতিহাসিক ভুলটা সে করে ফেলেছে। ওনার সেই অগ্নি নিষ্কৃষ্ট সামনের পড়তেই জেবার হাতের নখ দুটো কাঁপতে লাগলো। ওর ভেতরে সেই উকুন শিকারী বিধ্বস্ত 1 সেকেন্ডের কর্পূরের মতো হয়ে গেল। 2 হাত জড়ো করে চেয়ার থেকে 3 ফুট পিছিয়ে গেল। আঙ্কেল, আই এম সরি আঙ্কেল। আমি সত্যি ওটাকে উকুন ভেবেছিলাম। অত বড় কালো তিল যে ওইখানে লুকিয়ে থাকতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। প্লিজ আঙ্কেল, আমাকে এনকাউন্টার করবেন না। জেবা ভাই কাঁপতে কাঁপতে এক টাকারে বলতে লাগলো। ওর মুখের রং তখন পুরোপুরি সাদা হয়ে গেছে। ওরা এতক্ষণ স্তব্ধ হয়ে থাকলো, এবার আর নিজের হাসি চেপে রাখতে পারলো না। দৃশ্যটা এতটাই হাস্যকর আর অবাস্তব ছিল যে অরি নিজের মুখে হাত চেপে সোফায় প্রায় লুটিয়ে পড়ল। ও হাসতে হাসতে কাঁপছিল, কিন্তু বাবার রাগের চেহারার দিকে তাকিয়ে ওর হাসিটা শব্দটা বের হতে দিচ্ছিল না। আরশের মৃধা নিজের মাথাটা দুলতে দুলতে অত্যন্ত তীব্র এবং গম্ভীর দৃষ্টিতে জেবার দিকে তাকালো। ওনার সাদা সাদা কলাটা রাখিয়ে কিছুটা কাঁদছিল। উনি ওনার দীর্ঘ জীবনের অনেক বড় বড় অপরাধী, সন্ত্রাসী আর রাজনৈতিক চক্রান্তের মুখোমুখি হয়েছেন, কিন্তু পড়ানো টেবিলে বসে নিজের বন্ধুর মেয়ের হাতে এভাবে উকুন সন্দেহের চিমটি খাবেন, এটা ওর কল্পনারও অতীত ছিল। যেবারও মনে হলো ও এখনই মাটিতে মিশে যাবে। আমি এখানে পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন দিচ্ছি, আর তুমি আমার মাথায় উকুন খুঁজছো? তোমার মনোযোগ কোথায় জেবা? এই, তোমার পড়াশোনার সিরিয়াসনেস কোথায়? ভুল হয়ে গেছে আঙ্কেল, আর কোনোদিনও আপনার চুলের দিকে তাকাবো না, সত্যি বলছি। জেবা কান ধরে ওঠবাস করার মতো ভঙ্গি করলো। আরশের মেধা ওনার ডায়েরিটা সশব্দে বন্ধ করলেন। ওনার মাথার ব্যথাটা তখনও কমেনি। উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং ওনার সেই জাঁকজমকপূর্ণ গম্ভীর অবয়ব নিয়ে জেবার সামনে এসে দাঁড়ালেন। জেবা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। ভাবলো আজ হয়তো আজরাইল যেতেই হবে। কিন্তু আরশের মেধা ওনার ব্যক্তিগতের কারণে নিজেকে পুরোপুরি কন্ট্রোল করেছেন। উনি জেবাকে আর কিছু না বলে অরের দিকে তাকিয়ে বলল, আদিজা, তোমার এই ফ্রেন্ডকে নিয়ে আমি আর এক মুহূর্ত বসতে পারছি না। ওর পরীক্ষার চেয়ে আমার মাথায় নিরাপত্তাটা আমি বেশি জরুরি মনে করছি। তোমরা নিজেরা বাকি অংশটুকু রিভিশন করো। আর জেবা, কালকে পরীক্ষায় যদি তোমার খাতার চেয়ে তোমার মাথার বুদ্ধি বেশি চলে, তবে সুলেমানকে বলে আমি তোমাকে সোজা গ্রামে পাঠিয়ে দেবো, চাষবাদ করে খাবে। উনি আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালেন না। নিজের সাদা শার্টের হাতাটা ঠিক করতে করতে অত্যন্ত দ্রুত এবং গম্ভীর পায়ে স্টাডি রুমের দিকে বেরিয়ে গেলেন। উনি চলে যেতেই জেবা মাঝপথে থপ করে বসে পড়ল এবং নিজের বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। ওরে বাবারে, ওরে দোস্ত, আজ আমি নিশ্চয়ই মৃত্যুর মুখে থেকে ফিরে এসেছি রে। তোর বাবার ওই তিলটা যে এত বিপজ্জনক হতে পারে তাই আমি আগে জানলে ওইদিকে চোখই দিতাম না। জেবা হাঁপাতে হাঁপাতে বলল। অরে ততক্ষণে টেবিলের উপর মাথা রেখে পাগলের মতো হাসতে হাসতে বলল, তোকে আমি শুধু এমনি এমনি বদনামি বলি নাকি? তুই আসলে একটা আস্ত পাগল। বাবার মাথায় তুই উকুন ধরতে গেলি, তাও আবার ওনার ওই প্রিয় তিলটাকে। ভাগ্যিস বাবা তো কেসটা বুকে ছেড়ে দিয়েছে, অন্য কেউ হলে আজ নির্ঘাত লকআপে থাকতো। অরের কথা শুনে জেবা নিজেও এবার ঠিক করে হেসে দিল। দুই বান্ধবী আবারও কিছুক্ষণ সে হাস্যকর কাহিনী নিয়ে হাসাহাসি করলো। তবে আরশের মেধা সেই কড়া ধমকের পর জেবা এবার সত্যিই সোজা হয়ে বসলো। বুঝতে পারলো কালকে বাংলা পরীক্ষায় যদি ভালো করতে না পারে, তবে স্বরাষ্ট্রমন্ত্রী সেই শান্ত তুফান আসল রূপ ও দেখতে হবে, আর ওকে গ্রামে দেখা যাবে সত্যি সত্যি চাষাবাদ করতে পাঠিয়ে দিয়েছে। সকালে এবার মন দিয়ে বইয়ের পাতায় ডুবে গেল। আগামীকালের সকালটা ওদের জীবনের এক নতুন অধ্যায় সূচনা করতে চলেছে। রাতে অবিশ্রান্ত বর্ষণের পর চারিদিকের গাছপালা ধুয়ে মুছে একদম চকচক সবুজ হয়ে উঠেছে। ভোরের হিমের হাওয়ায় তখনও বৃষ্টির আর্দ্রতা লেগেছিল। ঠিক সকাল 7:30টায় একটা সুপরিচিত মৃধানিবাসের বিশাল রাজকীয় গেটের সামনে এসে থামলো একটি কালো কুচকুচে রঙের প্রোডো গাড়ি। গাড়ির বডিতে লেগে থাকা কাদার ছিটেফোঁটাগুলো বলে দিচ্ছিল এটি এক দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে।
হ্যাঁ, স্বয়ং শিক্ষামন্ত্রী মৃধা আবদার সারিম মাত্রই রাজশাহী থেকে ঢাকা ফিরেছেন। আজ থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার উপলক্ষে কয়েকটি গুরুত্বপূর্ণ হল পরিদর্শন করার পর কঠোর রুটিন হয়েছে ওর। সারা রাত গাড়িতে আসার পরেও চোখ দুটো সামান্য ক্লান্তির আভা থাকলেও ওই সেই চিরচেনা গাম্ভীর্য এবং ধারালো ব্যক্তিতে বিন্দুমাত্র কমতি নেই। পরনে সাদা কটন শার্ট আর কালো ট্রাউজার। সেই নিখুঁত ট্রিম করা দায়িত্বে হাত বোলাতে বোলাতেও জানলার বাইরে তাকালো। ৫ বছর পর এবারে সীমানায় পা রেখেছে, যে বাড়িকে ওর নিজের জীবনের সবচেয়ে বড় ব্ল্যাক স্পট মনে হয়। গাড়ির ড্রাইভিং সিটে বসেছিল আলভি। আলভি সেদিন সারিমের নির্দেশ পাওয়া মাত্রই ঢাকার সবচেয়ে তুখর ফ্যামিলি কোর্টের লয়ারকে দ্রুততম সময়ের মধ্যে ডিভোর্স পেপার রেডি করতে বলেছিল। ফাইলের কাজ শেষ হতেই ও সারা রাত জার্নি করে পেপারগুলো সরাসরি নিয়ে এসেছে, যাতে সারিম পরীক্ষার হল পরিদর্শন যাওয়ার আগে এই উটকো ঝামেলা থেকে চিরতরে মুক্তি পেতে পারে। আলভি পেছনের সিটে বসা সারিমের দিকে তাকিয়ে অত্যন্ত বিনয়ের সাথে বলল, স্যার, ডিভোর্স পেপার একদম রেডি। লয়ারের ড্রাফট করা সব পেপার এই খামে রয়েছে। গুড। সারিম একটা ঠান্ডা গলায় বলল, তুমি ভেতরে চল আলভি। বাড়ির ভেতরে গিয়ে ওই আরিয়া ইব্রাত নামের মেয়েটাকে সাইন করে নিয়ে আসতে বলো আগে। ও সাইন করলে আমিও সাইন করে দেব। এরপর এই প্রহসনের বিয়েটা আমি অফিসিয়ালি চ্যাপ্টার ক্লোজ করব। আমি বাইরে অপেক্ষা করছি। জি স্যার, আমি এখনই যাচ্ছি। আলভি খামটা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। সারা রাত জেগে বাংলার কপি পরিচয়, মজিদের কুট চাল আর নুরুলদিনের কবিতা গিলতে গিলতে জেবার অরিন চোখ দুটো মাত্র একটু লেগে এসেছে। ওই টেবিলের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আর জেবা কাঠের এক কোণে বই বুকে নিয়ে শটান ঘুমে মগ্ন। বাড়িতে তখন 8:45, ঠিক 10টায় ওদের পরীক্ষা, অথচ ঘুমের ঘরে ওরা ডুবিয়েই রয়েছে। অন্যদিকে এই সাত সকালে আরশির মৃধা ওনার প্রতিদিনের নিয়ম অনুযায়ী জগিংয়ে গেছেন। এই বয়সে উনি নিজের শরীর আর ফিটনেস নিয়ে প্রচণ্ড সচেতন। প্রতিদিন নিয়ম করে ব্যায়াম, জগিং আর ডায়েট মেনটেন করার কারণে ওনাকে এখনও সুঠাম, ইয়াং আর হ্যান্ডসাম পুরুষ লাগে। ওনার এই সুঠাম অবয়বের কারণে মানুষ ওনার ব্যক্তিত্বের ভক্ত। উনি বাড়িতে না থাকায় পুরো বাড়িটা এখন নিঝুম শান্ত চাদরে ঢাকা ছিল। পুরো নিস্তব্ধ বাড়িটা হঠাৎ কেঁপে উঠল করিডোরের অনবরত বেজে ওঠায় ট্রিং ট্রিং শব্দে। সকালে এই সময়ে সাধারণত বাড়ির কাজের লোক বা সিকিউরিটির গার্ডরা ভেতরে আসে না, তাই কলিং বেলের একটানা শব্দে অরির কাঁচা ঘুমটা এক ঝটকে ভেঙে গেল। ও চোখ কচলাতে কচলাতে সোজা হয়ে বসল। নাকের ওপর থেকে রিডিং গ্লাসটা টেবিলের উপর পড়ে গেল। ও ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় 7:45 বাজে। উফ, এত সকালে আবার কি এলো? বাবা তো চাবি নিয়েই বের হয়। পরে মনে মনে বিরক্ত হলো। ও জেবাকে ডাকার চেষ্টা করলো, কিন্তু জেবা তখন গভীর উপরে মগ্ন। যেন ওকে কামানোর গোলা মারলেও সে উঠবে না। অনেক বাধ্য হয়ে নিজের পরনের গোলাপি শার্ট আর কালো ট্রাউজারটা ঠিকঠাক করে নিয়ে ধীর পায়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। ওর চুলগুলো তখন খোঁপায় বাঁধা, তবে কিছু অবাধ্য বাদামি সিল্কি চুল ওর ফর্সা কপালে আর ঘাড়ে লেপটে আছে। ঘুম থেকে মাত্র ওঠায় ওর দুধ সাদা গায়ের রংটা একটু গোলাপি আবহাওয়ায় ফুটে উঠেছে। চোখের পাতায় তখন এক মায়াবী অলসতা লেগে রয়েছে। 18 বছরের অপসরই যেন মেতে উঠেছে। অরি ড্রয়িং রুম পার হয়ে মেইন দরজার আলতো করে খুলে দিল। দরজা খুলতে বাইরে দাঁড়িয়ে থাকা আলভি যেন মুহূর্তের জন্য পুরো স্তব্ধ হয়ে গেল। ওর হাতে ডিভোর্স পেপারের খামটা প্রায় ফসকে যাওয়ার উপক্রম। ও নিজের দীর্ঘ ক্যারিয়ারের অনেক মডেল, সেলিব্রিটি আর উচ্চবিত্ত পরিবারের মেয়ে দেখেছে, কিন্তু সকলের নরম আলোয়, কোনো মেকআপ ছাড়া, সাধারণ পোশাকে এত তীব্র সুন্দর বা মায়াবী কোনো ফর্সা মেয়েকে নিজের জীবনও দেখেনি। মেয়েটার ওই বাদামি চুল আর হরিণের মতো টানা টানা চোখের চাউনি আলভির পুরো মগজটায় যেন এক সেকেন্ডে হ্যাং করে দিল। জি, কাকে চান? অরিয়ন মিষ্টি গলার আওয়াজে জিজ্ঞাসা করলো। দেখলো সামনে এক অপরিচিত ছেলে কোটটাই পরে বোকার মতো হাঁ করে তাকিয়ে আছে। ও সরি, আসলে আমি মিনিস্টার আবরার সারিম স্যারের পিএস আলভি। আলভি কোনো মতে নিজের তোতলাম্য সামনে ঢোক গেল। এখানে কি? আরিয়া ইব্রাত আদ্রিজা নামের কেউ থাকেন? ওনার একটা জরুরি অফিসিয়াল পেপার সাইন লাগবে। হ্যাঁ, আমি অরিয়া ইব্রাত আদ্রিজা। অরি খুব শান্ত স্বাভাবিক গলায় বলল। আপনি? আলভি যেন আকাশ থেকে পড়ল, চোখ দুটো কাঁপতে লাগলো। ওর মনে মনে ভাবলো, বস এই 5 বছর ধরে অসম্ভব রূপসী বইটাকে নিজের বউ হিসেবে আড়ালে রেখেছিল, আর আজ ওনাকে দেখে স্রেফ একটা ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে। বসের কি মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে? এই মেয়েটাকে তো এক পলক দেখলেই যেন নিজের পুরো জীবন
লিখে দিতে রাজি হয়ে যাবে। আলভি মনে মনে এতটুকু ভেবে নিল যে আজ শারিমের সাথে এই মেয়েটাকে ডিভোর্সটা হয়ে যাওয়ার পরও নিজের পরিবারের দিকে অরির জন্য বিয়ের প্রস্তাব পাঠাবে। এত সুন্দর মেয়েকে হাতছাড়া করার কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। কি ব্যাপার, একটু দেখাবেন? অরি কথায় আলভির ঘোর কাটল। ও হ্যাঁ, এই যে স্যার পাঠিয়েছে, এটা আসলে একটা মিউচুয়াল ডিভোর্স পেপার। আলভি খুব ইতস্তত করে খামটা বাড়িয়ে দিল। ডিভোর্স পেপার? শব্দটা শুনতে অরির সুন্দর মুখ দুটো সূক্ষ্ম রেখা কুঁচকে উঠল। ওর মনে পড়ে গেল 5 বছর আগে সে অহংকারী পুরুষের কথা, যে বিয়ের দিন ওকে ফেলে চলে গিয়েছিল। আর আজ এই 18 বছরের পা দিতেই ওনার দেমাগ দেখাতে ডিভোর্স পেপার পাঠিয়েছে। অরে মনে মনে তীব্র আশঙ্কা অনুভূত করলো। ও বিন্দুমাত্র না কাঁপে বলল, আপনি একটু দাঁড়ান, আমি বাবার সাথে কথা বলে আসছি। অনেক ড্রয়িং রুমে এসে ফোন দিকে সরাসরি আরশির মেধার পার্সোনাল নাম্বারে কল দিল। ওনার থেকে জঙ্গিংয়ের মাঝে আরশির মেধা ফোনটা ধরলেন। ওনার গম্ভীর গলা শোনা গেল, বলো আদ্রিজা, কোনো সমস্যা? পরীক্ষার তো বেশি সময় নেই, আমি কিছুক্ষণ পরে চলে আসছি। বাবা, ওনার অ্যাসিস্ট্যান্ট এসেছে, উনি ডিভোর্স পেপার নিয়ে এসেছেন, আমার সাইন চাচ্ছে। অরি খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল। ফোনের ওপাশ থেকে আরশির মৃধা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন। ওনার দীর্ঘ একটা নিঃশ্বাস শব্দ শোনা গেল। উনি ওনার ছেলের এই চরম বেপরোয়া ভাব আর জেদটাকে ভালো করেই চেনেন। উনি জানতেন সালিম কোনো না কোনো দিন বিয়েটা মানবেই না। আর এখন মেয়েটা 18 হতেই নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আরশের মৃধা ওনার গম্ভীর গলায় বলেন, ও যা চাইছে তাই করে দাও আদ্রিজা। যে সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই তাকে জোর করে টেনে রাখার কোনো মানে হয় না। তুমি সাইন করে দাও, তোমার এখন পরীক্ষা, এসব ফালতু চিন্তা মাথায় এনো না। ঠিক আছে বাবা। অরি ফোনটা রেখে দিল। ওর মনে কোনো দুঃখ বা কষ্ট নেই, বরং এক অদ্ভুত শাস্তি, মুক্তির আনন্দ ছড়িয়ে পড়েছে। ও আলভির হাত থেকে কলম আর পেপারগুলো নিল। ফাইলের যেখানে সেখানে সাইন করা জায়গা সেখানে অন্তত নিখুঁত এবং সুন্দর হাতে অক্ষরে লিখে দিল আরিয়া ইবরাত আদ্রিজা। ও ভাবতেই এখন অসম্ভব খুশি লাগছে। ও এখন আইনত সম্পূর্ণ সিঙ্গেল। এই অহংকারী বদমেজাজি শিক্ষামন্ত্রী নামের কোনো ট্যাগ তার নামের পাশে থাকবে না। ও মুক্ত, স্বাধীন, এক 18 বছরের তরুণী, যার সামনে বিশাল আকাশ পড়ে আছে। এই নিন আপনার পেপার। অরিখামটা আমরির হাতে তুলে ফিরিয়ে দিতে এক চিরুতে বিজয়ের হাসি আসলো। আলতি খামটা হাতে নিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ও মনে মনে শালিমের বদ্ধ বিবেকের জন্য করুণা অনুভব করতে লাগলো। তারপর গেটের বাইরে পা রাখলো। বস, আজীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেললেন। আলফি খামটা চেপে ধরে দ্রুত পায়ে হেঁটে গেল মৃতা নিবাসের মেইন গেট পার করে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা কালো প্রোডো গাড়িটার দিকে। সালিম তখনও গাড়ির সিটে ড্যাশবোর্ডের ফাইলে চোখ বোলাচ্ছিল। আলভি গাড়ির কাছে এসে পেছন দরজাটা আলতো করে খুলে মুখ বাড়ালো। স্যার, কাজ হয়ে গেছে। ম্যাডাম, উনি কোনো অবজেকশন ছাড়াই পেপার সাইন করে দিয়েছেন। এই যে পেপার। আলভি খামটা সালিমের দিকে বাড়ি দিতে চাইল। ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য চরম ঘটনা। রাতের বৃষ্টির কারণে এলাকার এক ঝাঁক নেড়ি কুকুর ক্ষুধা তাড়নায় ডাস্টবিনের ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আলবি যখন গাড়ির দরজা খুলে অশব্দবশত খামটা বাড়ি দিয়েছিল, ঠিক তখনই একটা বিশাল সাইজের নেড়ি কুকুর হঠাৎ করেই এক লাফে আলবির হাতের ওপর চড়াও হলো। কুকুরটা এত ভেবেছিল এই সাদা খামের ভেতরে কোনো দামি মাংসর টুকরো বা খাবার আছে। আরে হাট! আলবি ভয় পেয়ে চিৎকার করে উঠল। কিন্তু কুকুরটা এতটাই ক্ষুধার্ত আর ডেসপারেট ছিল যে আলবির হাত থেকে খামটা নিয়ে সাদা কাগজের খামটা এক ঝটকায় ছিনিয়ে নিল। খামটা মাটিতে পড়তেই পেছনেরও 3-4টা নেড়ি কুকুর একসাথে ঘেউ ঘেউ করে খামের উপর ঝাঁপিয়ে পড়লো। তারা খামটাকে খাবারের টুকরো ভেবে নিজেদের মধ্যে কাড়াকাড়ি শুরু করলো এবং মাত্র কয়েক সেকেন্ডে শালিমের শেষ অতি মূল্যবান এতদিন ধরে তৈরি করা ডিভোর্স পেপারগুলো কামড়ে ছিঁড়ে কাদায় লেপটে একদম কুড়ি কুড়ি করে চিবিয়ে খেতে লাগলো। স্যার, কুত্তাগুলোর ডিভোর্স পেপার খেয়ে ফেলেছে। আলবি মাথায় হাত দিয়ে রাস্তার মেঝেতে দাঁড়িয়ে চিৎকার করে উঠল। গাড়ির ভেতরে বসে থাকা সালিমের চোখ দুটো রাগে মুহূর্তে লাল হয়ে গেল। ওর কপাল চোরওয়ার্ডের শিরাগুলো ফুলে ফুলে উঠতে লাগলো। অত্যন্ত দ্রুত গতিতে গাড়ির দরজা খুলে বাড়ি বেরিয়ে আসলো। ওর নিজের চোখে দেখলো ওর জীবনের সবচেয়ে বড় মুক্তির জায়গাটা, কাগজগুলো এখন 4টা নেড়ি কুকুর পেটে চলে যাচ্ছে। আলফি, হোয়াট দ্য হেল ইজ দিস? সালিম নিজের গম্ভীর এবং কর্কশ গলায় গর্জে উঠল। ওনার এই গর্জে রাস্তায় মানুষগুলো থমকে গেল। তুমি একটা সাধারণ কাগজের খামড়ে সামলাতে পারো না? আই উইল ফায়ার ইউ। স্যার, প্লিজ মাফ করে দেন, আমি তো বুঝিনি কুকুরগুলো কাগজ খাবে।
আলবি ভয়ে কাঁপতে কাঁপতে নিজের কান ধরল। ঠিক তখনই আলবির মাথায় এক চতুর বুদ্ধি এলো। ও নিজের তোতলামি সামলে ঠিক ঠিক বলল, স্যার, একটা বুদ্ধি আছে। আমাদের তো আবার নতুন পেপার বানাতে অনেক সময় লাগবে, আর আপনার তো আবার পরীক্ষার হল ভিজিট করতে হবে। আমাদের মুসলিম ধর্মে তো সরাসরি মুখ দিয়ে 3বার তালাক বলেও বিয়ে ভেঙে যায়। আপনি জাস্ট ভেতরে গিয়ে ওই মেয়েটার সামনে দাঁড়িয়ে মুখ ফুটিয়ে 3বার বলে দেবেন, ব্যাস, ঝামেলা খতম, কাগজেরও দরকারই নেই। সালিম এক মুহূর্তের জন্য থমকে গেল। ওর বদমেজাজি আর প্রোটোকল মেজাজটা ভাবলো, আপনি ভুল বলেনি। নতুন করে লয়েন ডাকা, পেপার বানানো, অনেক সময়ের ব্যবধান। এই কাজটা চ্যাপ্টার ক্লোজ করতে চায় সে। ও নিজের সাদা শার্টের হাতা দুটো গুটিয়ে একবার কোনো পর্যন্ত গুটিয়ে নিল। ওর চোখ জোড়া তখন রাগে জ্বলছে। 5 বছর পরেও নিজের সেই নিষিদ্ধ ভিটে পা রাখতে চলেছে স্রেফ 3টা শব্দ উচ্চারণ করার জন্য। সালিম অত্যন্ত দৃঢ় এবং গম্ভীর পদক্ষেপে মৃধানিবাসের সেই বিশাল সীমানা পেরিয়ে ভেতরে ঢুকলো। ওর প্রতিটি কদম যেন বাড়ির সেই মাটিকে কাঁপিয়ে তুলছিল। ও সোজা গিয়ে মেইন গেটের সামনে দাঁড়ালো এবং কোনো ভদ্রতা তোয়াক্কা না করেই অনবরত কলিং বেল চাপতে লাগলো। ক্লিং 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 ক্লিং। ভেতরে অরি মাত্রই ডডিং রুমের সোফায় বসে একটা বই উল্টাচ্ছিল। আবার একটা কলিং বেলের শব্দ শুনে মেজাজটা চরম বিগড়ে গেল। কোনো রকম সেন্স নেই বাকি, এভাবে দরজায় অনবরত কলিং বেল কেউ চাপে? অরি অত্যন্ত বিরক্ত হয়ে গড়গড় পায়ে দরজার দিকে এগিয়ে গেল। ভাবলো আজ ভালো মতো ওদের কথা শুনিয়ে দেবে দরজার ওপারে ব্যক্তিকে। অরি ঝটকা মেরে দরজাটা খুললো। আপনার সমস্যাটা কি? ওর মুখের কথা অর্ধেকটা পথে আটকে গেল। দরজার ওপাশে এবার দাঁড়িয়ে রয়েছে এক দীর্ঘদেহী সুঠাম এবং অত্যন্ত আকর্ষণীয় পুরুষ। সাদা শার্টের ওপর চওড়া কাঁধ, নিখুঁত করে ছাটা দাড়ি, আর চোখের ভেতরে সেই চিরচেনা গম্ভীর লোক। অরি 1 সেকেন্ডের মধ্যে চিনে ফেললো উনি আর কেউ না, উনি মৃধা আবরার সারিম। সারিম দরজার দিকে তাকিয়ে নিজের মুখটা হা করলো। ও ভেবেছিল দরজা খুলতেই 13 বছরের সেই ছোট্ট নোংরা দেহাতি মেয়েটাকে দেখবে, আর দেখা মাত্র নিজের কর্কশ গলায় বলবে তালাক তালাক। কিন্তু প্রথম শব্দটা মুখ থেকে বের হওয়ার আগেই সারিমের পুরো পৃথিবীটা যেন নিঃশেষ হয়ে গেল। ওর মুখ থেকে তালা শব্দটা কণ্ঠরেইতে আটকে গেল। ওর চোখ দুটো চরকগাছ হয়ে গেল, আর বুকের ভেতরে হৃদস্পন্দনটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। আবারও হাজার গুণ গতিতে ছুটতে শুরু করলো। সারিম নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার সামনে কি আদৌ কোনো রক্তমাংসের সাধারণ মেয়ে দাঁড়িয়ে আছে, নাকি কোনো স্বর্গীয় অপ্সরা ভুল করে মাটিতে নেমে পড়েছে? সকালে সেই কাঁচা সোনা রোদ এসে পড়েছে অরির থপথপে ফর্সা মুখশ্রীতে। ওর সেই গম্ভীর বাদামি সিল্কি চুলগুলো হালকা বাতাসে উঠছে, আর ঘুম ঘুম চোখ দুটোর মাঝে এক অদ্ভুত নিষ্পাদতা জড়িয়ে রয়েছে। গোলাপি সুতির কোটে ওকে এতটাই তীব্র সুন্দর আর পবিত্র দেখাচ্ছিল যে সারিমের 32 বছরে সেই কঠিন পাষাণ আর নারী বিস্ময়ী মনটা 1 সেকেন্ডের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেল। সানি এক গভীর মনোহরতে ঘুরে চলে গেল। অস্টিপ হা করে পলক্ষীন দৃষ্টিতে অরের দিকে তাকিয়ে রইল। ওর মনের ভেতর তখন একটা তীব্র ঝড় বয়ে যাচ্ছে। এই মেয়েটাই আরিয়া, এই মেয়েটাই সেই 13 বছরের পিচ্ছি বাচ্চা যাকে সে নিজের জীবনের সবচেয়ে বড় ব্ল্যাক স্পট ভেবেছিল। ও গড, এ তো কোনো ব্ল্যাক স্পট নয়, এ তো আস্ত একটা চাঁদের টুকরা। ও আমার চন্দ্রিমা, বিড়বিড় করে কথাগুলো বলল সারিম। সারিমের মতো একজন গম্ভীর আত্মুক্ত অহংকারী মানুষ যে আজ একটা 18 বছরের মেয়ের সামনে এসে পুরোপুরি বোবা আর অবশ হয়ে দাঁড়িয়ে থাকবে, তা পুরোপুরি অবিশ্বাস্য। অরি নিজের সুন্দর ভ্রু দুটো চরম বিরক্তি ভাব ফুটিয়ে কুঁচকে তাকালো। সারিম ওর দিকে কেমন এক অদ্ভুত হাবাতের মতো দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন ওকে গিলে খাবে। অরির মনে পড়ে গেল ওই দিন রাতের সেই লোকের দৃশ্যটা। এই লোকটা রাতে প্রেমিকা সামলায় আর সকালে এখানে এসে ওর দিকে এভাবে তাকিয়ে থাকার মানেটা কি? অরি বুঝলো না। অরির মনে এক তীব্র ঘৃণা আর অবজ্ঞা জেগে উঠল। ওর নিজের গলার স্বরটা যেন অসম্ভব শান্ত করে বলল, আপনার ডিভোর্স পেপারে তো আমি অলরেডি সাইন করে দিয়েছি। আর কোনো প্রয়োজন আছে? নাকি বাবার সাথে দেখা করতে এসেছেন? বাবা বাড়িতে নেই, উনি জগিংয়ে গেছেন। অরির এই মিষ্টি অথচ তীরের মতো কথাগুলো শুনে সারিমের কোনো হেলদোল হলো না। ও অরির ওই গোলাপি ঠোঁট দুটো নাড়াচাড়া দেখছিল আর নিজের মনের ভেতরের এক অদ্ভুত কাঁপন অনুভূত করছিল। ওর গম্ভীর স্বরের আড়ালে থাকা পুরুষটা আজ প্রথমবার কোনো মেয়ের সৌন্দর্যের সামনে পুরোপুরি কুপকাত হয়ে গেছে। ও নিজের অজান্তে অত্যন্ত মৃদু এবং শুষ্ক গলায় বলল, সরি। হ্যাঁ, কি বলছেন? অরি যেন আকাশ থেকে পড়ল। ও কিছুই বুঝতে পারলো না। এই অহংকারী লোকটা হঠাৎ করে কেন তাকে সরি বলছে? বিয়ের দিন ফেলে যাওয়ার জন্য, নাকি এত সকালে বিরক্ত করার জন্য?
সালিম কোনো উত্তর দিতেই পারল না। ও নিজের গম্ভীর ব্যক্তিত্ব রেখে আপ্রাণ চেষ্টা করলো। ওর ফর্সা গাল দুটো তখনও লালচে আভা ফুটে উঠছিল। হ্যাঁ, স্বয়ং শিক্ষামন্ত্রী আবরার সালিম একটা মেয়ের সামনে দাঁড়িয়ে নিজের অজাতেই ব্লাশ করছিল। ওর মন তখন পুরোপুরি অরির প্রেমের সাগরে ডুব দিচ্ছিল। ওই যে এখানে ডিভোর্স দিতে এসেছে, তালাক শব্দটি উচ্চারণ করতে এসেছে, সবকিছুর মগজ থেকে এক নিমেষেই ডিলিট হয়ে গেল। ও এখন মনে মনে ভাবলো, ডিভোর্স? আমি এই পরীকে ডিভোর্স দেবো? আমার মাথা খারাপ হলেও আমি তো তা করবো না। ও শুধু আমার, ও অন্য কারোর হতে পারে না। অরি ওনার এই অদ্ভুত আচরণ দেখে চরম বিরক্ত হলো। ও ভাবলো, এই লোকটা নির্ঘাত একটা পাগল। আপনার যদি আর কোনো কাজ না থাকে তবে আমি দরজাটা বন্ধ করছি, আমার পড়া বাকি আছে। কথাটা বলে অরি এক ঝটকায় সালিমের মুখের ওপর থাপাস করে দরজাটা বন্ধ করে দিল। দরজাটা মুখের ওপর বন্ধ হতেই সালিমের ঘোরটা কাটলো। ও দরজার দিকে তাকিয়ে এক অদ্ভুত তৃপ্তির হাসি হাসলো। ওর ভেতরের সেই গম্ভীর মন্ত্রী ক্যারেক্টারটা এখনও বাইরে স্পষ্ট, কিন্তু ভেতরের মনটা তখন খুশিতে নাচছিল। ও ঘুরে দাঁড়িয়ে আবার সেই বড় এবং দীর্ঘ পদক্ষেপে গেটের দিকে হাঁটা দিল। গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে আলভি, কাঁপতে কাঁপতে বলল। তখন সালিম এসে আসতে দেখে সে দেখলো বসের মুখটা গম্ভীর হলেও ওনার চোখ দুটো এক অদ্ভুত আলোর ছটা। স্যার, সাইন, আই মিন মুখ দিয়ে তালাই বলেছেন? আলভি তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করলো। সালিম আলভির দিকে এক তীব্র দৃষ্টি রাখল। ওর গলার স্বর এবার যেন গম্ভীর আর কর্কশ হয়ে উঠল। সে সোজা গিয়ে রাস্তার সে চারটে নেড়ে কুকুরের দিকে তাকালো, যারা তখনও ছেড়ে খাওয়া কাগজের টুকরো নিয়ে বসে আছে। সালিম সে কুকুরগুলোর দিকে তাকে মনে মনে এক কৃতজ্ঞতা অনুভব করলো। আর যদি কুকুরগুলো ডিভোর্স পেপারটা না ছিঁড়ত, তবে লাইফের সবচেয়ে বড় অমূল্য রতনটা হাত থেকে চিরতরে হারিয়ে যেত। এই কুকুরগুলো আজীবন সবচেয়ে বড় উপকার করেছে। সালিম আলভির দিকে ফিরে গম্ভীর গলায় অর্ডার করলো, আলভি, এই মুহূর্তে 4টা কুকুরকে গাড়ি তুলবো। হ্যাঁ স্যার, কুকুরগুলোকে গাড়ি তুলবো? আলভি নিজের কানকে বিশ্বাস করতে পারবো না। হ্যাঁ তুলবে। এই গুলশানের সবচেয়ে দামি এবং 5 স্টার রেস্তোরাঁতে যেটা আছে ওটা পুরোটা বুক করো। এই 4টা কুকুরকে যেখানে নিয়ে টেবিলে বসাবে, আর ওই রাস্তার সবচেয়ে দামি এবং বেস্ট কোয়ালিটির বিস্ট ফেট যা যা আছে ওদের পেট পুরো খাওয়াবে। ওদের সেবায় যেন কোনো কমতি না থাকে। দিস ইজ মাই অফিসিয়াল অর্ডার। সালিম গাড়িতে বসতে বসতে অত্যন্ত গম্ভীর গলায় বলল। আলবি রাস্তার মাঝখানে হাঁ করে দাঁড়িয়ে রইল। ও ভাবলো, বসের মাথায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে। মানুষ মরে গেলেও ফার্স্ট স্টার রেস্তোরাঁ বুক করে না, আর বস আজ রাস্তার নেড়ি কুকুরগুলোকে খাওয়ানোর জন্য পুরো রেস্তোরাঁ বুক করতে চাইছে। কিন্তু বসের করা আদেশের সামনে কথা বলার সাহস ছিল না তার। বাধ্য হয়ে আলবি মুখ চুন করে 4টা নেড়ি কুকুরকে তুতু করে ডেকে কোনো মতে দামি প্রোটো গাড়ির পেছনে ডিকিতে তুলল এবং নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। ওরা তখন গুলশানের সবচেয়ে বিলাসবহুল রেস্তোরাঁর দিকে রওনা দিয়েছে কুকুরগুলো সকালের ব্রেকফাস্ট করানোর জন্য। এতক্ষণ পড়ছিলাম ইশকে দেফানিয়ার। লেখনীতে রয়েছেন মেহজাবিন নাদিয়া। পর্ব 3।